হ্যালো ভিউয়ার্স, সবার জন্য শিক্ষা বেঙ্গলি ইনস্টিটিউশনে তোমাদের সবাইকে আজকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 7-এর ভূগোলের তৃতীয় অধ্যায় অর্থাৎ বায়ুচাপ যে অধ্যায়টা আছে তার যে পরীক্ষায় আসার যোগ্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো প্রশ্নগুলো তোমরা একবার দেখে নেবে যেগুলো পরীক্ষায় আসবে। তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা খুব বেশি দেরি নেই, সেই জন্য তোমাদের প্রশ্নগুলো আমি আগেই দেওয়ার চেষ্টা করছি। তো চলো প্রশ্নগুলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, প্রশ্নগুলো শুরু করার আগে একটা কথা বলে নিই আর কি, যারা তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে। তাহলে কি হবে না, পরবর্তী যে ভিডিওগুলো আমরা দিতে চলেছে সেগুলো তোমরা সবাই পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলো পরটা আজকে আমরা শুরু করছি। দেখো, বায়ুচাপ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি বলে যাব, তোমরা কিন্তু খাতা সেগুলো নোট করে নেবে বা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিয়েও পড়তে পারো। কিন্তু একটা কথা বলবো, কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, তাহলে কী হবে, আমি যেই কথাগুলো বলবো সেগুলো তোমরা শুনতে পাবে না, হয়তো অনেক কিছু তোমরা বুঝতেও পারবে না। ঠিক আছে? তো দেখো, বায়ুচাপ মাপার যন্ত্র হলো কোনটি? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তোমরা ডিরেক্টলি অ্যান্সার পড়ার চেষ্টা করবে যে বায়ুচাপ আমার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ঠিক আছে? অপশন ধরে যদি পড়ো তাহলে কি হবে, একটা বদ অভ্যাস তৈরি হবে যে অপশন না দিলে উত্তর বলার ক্ষমতা থাকবে না। সেটা তোমরা করবে না, আমি সেটাই তোমাদের বারবার বলছি। যখন কোনো শর্ট কোয়েশ্চেন হোক বা ব্রড হোক, ডিরেক্টলি অ্যান্সার পড়ার চেষ্টা করবে, তাহলে কি হবে, প্রশ্নের সঙ্গে উত্তরটা তোমাদের মুখস্থ থেকে যাবে। তো বায়ুচাপ আমার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ঠিক আছে? দ্বিতীয় দেখো, ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ হলো প্রতি বর্গ সেমিতে ড্যাশ পরিমাণ, সেটা কি না 1 কেজি। তারপর দেখো, বায়ুর যে উষ্ণতাটি সেটা ড্যাশকে বায়ুচাপ বলে। বায়ুর কাকে আর কি, বায়ুর কাকে বায়ুচাপ বলে? তো বায়ুর ওজনকে বলা হয় বায়ুচাপ। ওকে, 3 নম্বরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি সেগুলোই বলে যাব। তারপর দেখো, নিরক্ষীয় ক্রান্তি উপক্রান্ত মেরু কোন অঞ্চলে পৃথিবীর অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে? তাহলে পৃথিবীর অধিকাংশ অঞ্চলে যে উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে সেটা কোন অঞ্চলে না ক্রান্তীয় অঞ্চলে। তো 4 নম্বরটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে সবই দাগানো আছে, যেহেতু আমার একটা স্টুডেন্টের বই সেজন্য আমি এখানে গোল যেগুলো করব সেগুলি তোমরা কিন্তু ইম্পর্টেন্টভাবে লিখে রাখবে। ঠিক আছে? তারপরে দেখো, তারপর যে প্রশ্ন সেটা হচ্ছে প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ড্যাশ সেমি পারস্তম্ভের সমান বায়ুচাপ কমতে থাকে, সেটা কত সেমি না 1 সেমি। উত্তর কিন্তু 1 সেমি হবে। তো 6টাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো, বায়ুচাপ আর কি মাপার যে একক সেটার নাম কি? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বায়ুচাপ মাপার এককটির নাম হচ্ছে মিলিবার। ওকে, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে মিলিবার। ওকে, তারপর যেগুলো আছে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে এইটা, চাপ বৃদ্ধি পেলে বায়ুর আয়তন কি হয় না চাপ বৃদ্ধি পেলে বায়ুর আয়তন কমতে থাকে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 11টি। ঠিক আছে? 11টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো, পুরীতে বায়ুর চাপ কত মিলিবার থাকে? সেটা হচ্ছে 1000 মিলিবার। এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো, টরিসেলির সূত্র আর কি আবিষ্কার হয়েছিল কবে, কত সালে? সেটা হচ্ছে 1643 সালে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো, বায়ুচাপ বাড়লে তার স্ফুটনাঙ্ক বাড়ে নাকি কমে? বায়ুচাপ বাড়লে তার স্ফুটনাঙ্ক অবশ্যই কিন্তু বাড়ে। ঠিক আছে? তারপর দেখো, সমচাপ রেখাগুলো পরস্পরের কাছাকাছি অবস্থান করলে সেখানে বায়ুচাপের পার্থক্য কম, বেশি না সমান নাকি মাঝামাঝি থাকে? উত্তর কিন্তু বেশি হবে। ঠিক আছে? তো বেশির মাথায় আমি এখানে টিক দিলাম। তারপর দেখো, তারপর যে প্রশ্নটা তোমাদের আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 20টা। একবার দেখে নাও। 20 যে প্রশ্নটা আছে, বায়ুর স্বাভাবিক চাপে কাঁচনলের মধ্যে প্রায় ড্যাশ সেমি পারদ থাকে? সেটা হচ্ছে 76 সেমি পারদ থাকে। ওকে, তারপর দেখো, 20টাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো, এটাও কিন্তু একটা স্কিপ করলাম, বায়ুচাপ কোনমুখী, একমুখী, দ্বিমুখী না সর্বমুখী? বায়ুচাপ হচ্ছে সর্বমুখী। ওকে, বায়ুচাপ সর্বমুখী। তারপর দেখো, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 35 ডিগ্রি, 50 ডিগ্রি অক্ষরেখা বরাবর পরিমাণ বায়ুচাপ মাপা হয় কত ডিগ্রিতে না 45 ডিগ্রিতে। ঠিক আছে? তারপরে দেখো, জলীয় বাষ্পযুক্ত বায়ুচাপের শুষ্ক বায়ুর থেকে কত হয়, বেশি থাকে না কম থাকে না সমান থাকে? সেটা হচ্ছে কম থাকে। উত্তর কিন্তু হবে কম, এইটা হবে কম। ঠিক আছে? তারপরটা দেখো, বায়ুর ড্যাশ আর কি পার্থক্য বায়ু প্রবাহের প্রধান কারণ, বায়ুর কিসের পার্থক্য বায়ুচাপের প্রধান বায়ু প্রবাহের প্রধান কারণ হিসেবে দাঁড়ায়? সেটা হচ্ছে বায়ুর চাপের পার্থক্য। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট 24টা। ঠিক আছে? তারপরে দেখো, প্রবল ঠান্ডার জন্য উভয় মেরু অঞ্চলে ড্যাশ দেখা যায়, কি চাপ না উচ্চচাপ বিরাজ করে ঠান্ডার জন্য। ঠিক আছে? তারপর দেখো, সমুদ্র সমতলে বায়ুচাপ সবথেকে বেশি হয় না কম হয়? উত্তর কিন্তু বেশি হয়। ঠিক আছে?
তারপরে প্রশ্ন দেখো, যেটা আমি গোল করেছি সেগুলি তোমরা পড়বে। বলছে বায়ুর উষ্ণ হতে থাকলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে নাকি কমে নাকি একই থাকে? অবশ্যই কিন্তু বাড়ে, তো উত্তর হবে কিন্তু বাড়ে। ঠিক আছে, তারপর দেখো, ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ড্যাশ হয়, কি হয় না ঘনত্ব কমে ও চাপ ও কমে যায়, মানে ঘনত্বও কমে যায়, চাপও কমে যায়। অপশন নাম্বার 3 যেটা হয় সেটা কিন্তু উত্তর হবে। তোমরা ডিরেক্টলি উত্তর পড়ার চেষ্টা করবে। কি না ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্বও কমে যায় এবং চাপও কিন্তু কমে যায়। তারপরটা দেখো, প্রতি বর্গফুটে বায়ুর চাপ প্রায় ড্যাশ টন, কত টন না প্রায় 1 টন। ওকে, তারপর দেখো যেটা আর কি এরপরে যেটা আমি স্কিপ করেছি, দিতে ভুলে গেছি, ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুচাপ কি হয়, কমে যায় নাকি বেড়ে যায় নাকি সমান থাকে? অবশ্যই কিন্তু সেটা কমে যায়। তারপরটা দেখো শেষেরটা, উচ্চচাপযুক্ত অঞ্চলে ড্যাশ আবহাওয়া আর কি দেখা যায়, সেটা হচ্ছে শান্ত আবহাওয়া দেখা যায় উচ্চচাপযুক্ত অঞ্চলে। ওকে, তো বায়ুচাপের থেকে এর পরের যে প্রশ্ন সেটা দেখে নাও। দেখো, স্বাভাবিক বায়ুচাপ কত না 980 থেকে 1050 মিলিবার, মিলিবারকে শর্ট ফর্মে লেখে এমবি। ওকে, তারপরটা দেখো, সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপ কত, সেটা হচ্ছে 1013.25 মিলিবার। ওকে, তারপরটা দেখো, তারপরে প্রশ্ন দেখো, পৃথিবীতে কটি প্রধান বায়ুচাপ বলয় রয়েছে, সেটা হচ্ছে 7টি বলয় রয়েছে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায় কেন? তার উত্তর হচ্ছে পৃথিবীর আবর্তন গতির জন্য। ওকে, তারপরে প্রশ্ন দেখো, মাউন্ট এভারেস্ট বায়ুচাপ কত, মানে মাউন্ট এভারেস্টে বায়ুচাপ কত থাকে, সেটা হচ্ছে 930 মিলিবার। ওকে, তারপরে প্রশ্ন দেখো, কোনো যন্ত্রের সাহায্যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপের পরিবর্তন মাপা হয়, কোন যন্ত্রের সাহায্যে? সেটা হলো গিয়ে অল্টিমিটার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখো, প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি হারে তাপমাত্রা কমে যায়, সেটা হলো গিয়ে 6.4 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড হারে। ওকে, এবং যেটা শেষ প্রশ্ন তোমাদের আমি বলবো সেটা হচ্ছে যে উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কীরকম, মানে প্রকৃতির, সেটা হচ্ছে ব্যস্তানু প্রকৃতির। ওকে, উচ্চতার সঙ্গে বায়ুর সম্পর্ক যেটা আর কি বায়ুর চাপের যে সম্পর্ক সেটা কী প্রকৃতির হয়, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক তো হয়। ওকে, তো দেখো, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বাতাসের চাপ তত ড্যাশ হয়, বাতাসের চাপ কিন্তু কম হয়। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে উষ্ণতা ড্যাশ হয়, উষ্ণতা কিন্তু কম হয়। ঠিক আছে, তারপরে দেখো, এভারেস্টের বায়ুচাপ সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপ অপেক্ষা ড্যাশ, সেটা কিন্তু কম। ওকে, আর শেষ 1 নম্বরের প্রশ্ন যেটা আর কি এখন বলবো সেটা হচ্ছে সমুদ্র সমতলে বায়ুচাপ ড্যাশ পারস্তম্ভের আর কি চাপের সমান হয়, সেটা হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান হয়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর শেষ যেটা আরেকটা বলার ছিল সেটা হচ্ছে একই বায়ুচাপযুক্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমপ্রেষ রেখা, তাকে বলা হয় সমপ্রেষ রেখা। ওকে, তো 1 নম্বর যে প্রশ্নগুলো তোমাদের আমি বললাম এগুলি মোটামুটি ইম্পর্টেন্ট এই বায়ুচাপ অধ্যায় থেকে। তো এর যে 2 নম্বরের প্রশ্নগুলো সেগুলো তোমরা একবার চলো দেখে নেবে। দেখো, 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে তোমাদের বায়ুচাপ থেকে সেগুলো প্রথমটা দেখো, মহাকাশচারীদের বিশেষ ধরনের পোশাকে বাতাস ভরা থাকে কেন? নাকি পৃথিবীর বাইরে মহাকাশে বা চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, ফলে বাতাসও নেই, তাই মহাকাশচারীরা যখন মহাকাশে পাড়ি দেন তখন তারা বিশেষ ধরনের পোশাক পরেন যার মধ্যে বাতাস ভরা থাকে। বোঝা গেল? এই বাতাসের চাপ ও মানবদেহের ভিতরের বাতাসের চাপ বিপরীতমুখী হওয়ায় বাতাসের চাপের ভারসাম্য বজায় থাকে এবং মানবদেহের শিরাধমনী ফেটে যায় না। 2 নম্বরে দেখো, বায়ুচাপ বলতে কী বোঝো, এগুলো কিন্তু প্রত্যেকটার মান 2 করে। ঠিক আছে, প্রতি একক বর্গক্ষেত্রে বায়ু যে বল প্রয়োগ করে তাকে বলা হয় বায়ুচাপ। প্রতি বর্গ সেন্টিমিটারে এই চাপ প্রায় 1 কিলোগ্রাম এবং প্রতি বর্গফুটে প্রায় 1 টন হয়ে থাকে। বায়ুচাপ কাকে বলে, এটাও কিন্তু খুবই এটা ইম্পর্টেন্ট যোগ্য প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন, তো এটা কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। তৃতীয় দেখো, বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট নয় বলে আমি দাগাই দিই, এটা পড়ার দরকারও নেই। তারপরে দেখো, বায়ু প্রবাহ বলতে কী বোঝো বা বায়ু প্রবাহ কাকে বলে? বলছে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু চলাচলকে বায়ু প্রবাহ বলে। সবসময় বায়ুর উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে কি হয়, বায়ু প্রবাহিত হয়। ওকে, যে বায়ু প্রবাহটা কি, তা ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর চলাচলকে বায়ু প্রবাহ বলা হয়। সবসময় বায়ু উচ্চচাপ থেকে আর কি অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাহলে এটা হচ্ছে বায়ু প্রবাহ।
এবার দেখো সমচাপ রেখা বলতে কি বোঝো? নির্দিষ্ট সময়ে সমুদ্র তলের সাপেক্ষে ভূপৃষ্ঠের একই পরিমাণ বায়ুচাপযুক্ত অঞ্চলগুলিকে আবহাওয়া মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা বলা হয়। শর্ট কোশ্চেনও বললাম, তো ব্রডও কিন্তু এটা কিন্তু আর কি বড় 2 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। উচ্চচাপ অঞ্চল কাকে বলে? না যেসব স্থানের বায়ুর চাপ আশেপাশের স্থানের বায়ুচাপের থেকে বেশি হয় কিংবা যে স্থানে বায়ুর চাপ 1013 থেকে 25 মিলিবারের চেয়ে বেশি হয় তাকে উচ্চচাপ অঞ্চল বলে। সংক্ষেপে এইচ লিখেও প্রকাশ করা যায়। আর নিম্নচাপ অবশ্যই উল্টোটা হবে, যেসব স্থানের বায়ুচাপ আশেপাশের স্থানের বায়ুচাপের থেকে কম হয় কিংবা যে স্থানে বায়ুচাপ 980 মিলিবারের চেয়ে কম হয় তাকে নিম্নচাপ অঞ্চল বলে। একে মানচিত্রে এল আকারে প্রকাশ করা হয়। বোঝা গেল? এবার দেখো 3 নম্বরের প্রশ্ন দিচ্ছি, সমচাপ রেখার বৈশিষ্ট্য কি? ওকে, দেখো সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হলো এতে বায়ুচাপের পরিমাণ সমুদ্রতলের বায়ুচাপের সাপেক্ষে হিসাব করা হয়। 2 বা বি, বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে সাধারণ বায়ুচাপ 980 মিলিবার থেকে 1050 মিলিবার দেখা গেছে। সি, সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে না। ঠিক আছে। ডি, সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু রেখাগুলো দূরে দূরে থাকলে আবহাওয়া শান্ত থাকে। তো সমচাপ রেখার বৈশিষ্ট্যটাও কিন্তু আসার যোগ্য একটি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে। 2 নম্বর দেখো নিরক্ষীয় অঞ্চল নিম্নচাপ বলয় তৈরি হয় কেন? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নিরক্ষীয় নিম্নচাপ বলয় 0 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত, আমরা সেটা জানি। এখানে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি হলো নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর প্রায় লম্বভাবে পড়ায় বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে। এখানে স্থলভাগের তুলনায় জলভাগ অনেক বেশি থাকায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম হয়। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে বায়ুর আর কি পৃথিবীর আবর্তন সবচেয়ে বেশি হয় বলে আর কি বায়ু 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। এভাবে নিরক্ষীয় অঞ্চলের নিরক্ষীয় নিম্নচাপ বলয় কি হয়েছে না তৈরি হয়েছে। বোঝা গেল? তারপরে দেখো 3 নম্বরটা, কর্কটীয় মকরী উচ্চচাপ বলয় কেন তৈরি হয়? ঠিক আছে। তারপর দেখো কর্কট ও মকর উচ্চচাপ বলয় 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এখানে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি হলো নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ ও আর্দ্র বায়ু ঊর্ধ্বগামী হলে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয়। এই বায়ু শীতল ও ভারী হয়ে 2 ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে। উত্থিত পশ্চিমা বায়ু মেরুর দিক থেকে আর কি শীতল ও ভারী হয়ে ক্রান্তীয় অঞ্চলে নেমে এসে কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরী উচ্চচাপ বলয় তৈরি করে। তাহলে এইভাবে কর্কটীয় ও মকরী উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে। বোঝা গেল? আরেকটা প্রশ্ন দেখো, তোমাদের খুবই ইম্পর্টেন্ট, বইতেও তোমরা পড়েছো, যে ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয় জিনিসটা কি? টিকা আকারেও যদি পরীক্ষা দিয়ে দেয় 2 নম্বর অথবা 3 নম্বরের জন্য, সেটি খুবই ইম্পর্টেন্ট এটাই। ঠিক আছে। দেখো শান্ত অবস্থা বিরাজ করার জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বলা হয়। অবস্থান 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থিত। উৎপত্তি অনুসারে দেখো নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে উষ্ণতা খুব বেশি, তাই বায়ু সহজেই উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়। এ কারণে এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত দেখা যায়, ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হতে দেখা যায় না বা বায়ু চলাচল বোঝা যায় না। চারিদিকে শান্ত অবস্থা বিরাজ করে বলে এই জন্য অঞ্চলের নাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম। এটুকুই যথেষ্ট ডোলড্রাম জিনিসটা বলার জন্য, বা শান্ত বলয়টা কি। ওকে। তারপরে প্রশ্ন দেখো, এই যে প্রশ্নগুলো আমরা বলে যাচ্ছি, যে প্রশ্নগুলো এখন তোমাদের বলছি, এগুলো কিন্তু টিকা আকারে বেশিরভাগ কিন্তু দেওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো? সংজ্ঞা, কর্কটীয় ও মকরী উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয় বা হর্স ল্যাটিটিউড বলা হয়। ইংলিশ টার্মটা অতটাও ইম্পর্টেন্ট নয়, বাংলাটাই কিন্তু বেশিরভাগ পরীক্ষাতে দেয়, যে অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো। অবস্থানটা কোথায় না উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই অক্ষাংশটি কিন্তু বিরাজমান। সৃষ্টি দেখো কর্কটীয় ও মকরী উচ্চচাপ বলয় বরাবর শীতল ও ভারী বায়ু ওপর থেকে নিচে নেমে আসায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ দেখা যায় না, ফলে ওই দুটি বলয়ে শান্ত অবস্থা বিরাজ করে। এ কারণে 16 শতকে পালতোলা জাহাজগুলি ওই শান্ত বলয়ে এসে গতিহীন হয়ে পড়ে, আর যেতে পারে না, জাহাজগুলো থেমে পড়ে। ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়া ভর্তি জাহাজগুলির পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত। এই সময়ে পানীয় জল ও খাবারের সংকট কমাতে এবং জাহাজকে হালকা করার উদ্দেশ্যে নাবিকরা বেশ কিছু ঘোড়া সমুদ্রের জলে ফেলে দিত। এই কারণে এই 2 ক্রান্তীয় শান্ত বলয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কেন এটি অশ্ব অক্ষাংশ আর কি বলা হচ্ছে। তো অশ্ব অক্ষাংশ হলো এটা। ঠিক আছে, বোঝা গেল তো?
এবার দেখো কোরিওলিয়াস বল জিনিসটা কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট সূত্র। আবর্তন গতির কারণে পৃথিবীর যে কোনো গতিশীল বস্তুর ওপর দিয়ে এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায়। এই বলকে কোরিওলিয়াস বল বলা হয়। তোমাদের বইতে কিন্তু কোরিওলিয়াস বল বলেও পয়েন্ট করা আছে, সেখান থেকেও তোমরা পড়তে পারো, অথবা এখান থেকে সুন্দর করে যেহেতু লেখা আছে এটা নিয়েও তোমরা ভালো করে পড়ে নিতে পারো। ঠিক আছে, নামকরণ কে করেছিল না 1835 সালে ফরাসি গণিতবিদ গ্যাসপার ডি কোরিওলিয়াস প্রথম এই বলের কথা বলেন, তাই তার নাম অনুসারে এই বলের নামকরণ করা হয় কোরিওলিয়াস বল। বৈশিষ্ট্যটা কি না গতিশীল বস্তু যেমন বায়ুপ্রবাহের সঙ্গে এই বল সমকোণে কাজ করে। 2 বস্তুর গতি যত বেশি হয় কোরিওলিয়াস বলের কারণে তার বিক্ষেপও তত বেশি হয়। 3 নিরক্ষরেখার এই বলের মান 0 এবং উভয় মেরুর দিকে ক্রমশ এই বলের মান বাড়তে থাকে। 4 বায়ুর গতিবেগ বৃদ্ধি পেলে এই বলের পরিমাণও বাড়তে থাকে। 5 এই বায়ুর প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটলেও এই বলের পরিমাণ কোনো অঞ্চলের অক্ষাংশগত অবস্থানের ওপর নির্ভর করে। আর প্রভাবটা কি না কোরিওলিয়াস বলের প্রভাবে বায়ু প্রবাহ সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা কিন্তু কোরিওলিয়াস বলের সূত্র বলতে পারো, যে উত্তর গোলার্ধের ডান দিকে যাবে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিক ঘেঁষে কিন্তু এটা প্রবাহিত হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোরিওলিয়াস বলের সূত্র যেটা ঠিক আছে। এবার হচ্ছে ফেরেলের সূত্র। পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত কোরিওলিয়াস বলের প্রভাবে বায়ু উচ্চতাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে প্রবাহিত হয় বলে একেই বলা হয় ফেরেলের সূত্র। তাহলে ফেরেলের সূত্র বোঝা গেল কোন জিনিসটা, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বলতে পারো, খুবই ইম্পর্ট্যান্ট। আমি স্টার দিয়েও দিলাম এটাকে। ঠিক আছে, এবার নামকরণ দেখো। 1859 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহবিদ উইলিয়াম ফেরেল এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ করা হয়েছে ফেরেলের সূত্র। উদাহরণ, ফেরেলের সূত্রানুসারে আয়ন বায়ুর উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে এবং উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধের বাম দিক বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়। ওকে, এটা হচ্ছে ফেরেলের সূত্র। তো মোটামুটি 2-3 প্রশ্ন উত্তর এখানে কমপ্লিট। এবার আমি তোমাদের যেটা বড় প্রশ্ন যেটা তোমাদেরকে দিতে চলেছি সেটা তোমরা একবার দেখে নাও। দেখো, বড় প্রশ্ন আছে যার মান 5, তার 2টো প্রশ্ন তোমাদের আমি দেবো এই চ্যাপ্টার থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে কী কী কারণে বায়ুচাপের পার্থক্য হয় তা আলোচনা করো। বায়ুচাপের যে পার্থক্য হচ্ছে সেটা কী কী কারণে হয়, পয়েন্টগুলি ইম্পর্টেন্ট, পয়েন্টের এত বিস্তারিত বলতে তোমরা যাবে না, শুধু পয়েন্টগুলি খাতায় লিখে দেবে। ঠিক আছে, সেটা হচ্ছে বায়ুর উষ্ণতা। প্রথম পয়েন্ট হচ্ছে বায়ুর উষ্ণতা। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্ট দেখো, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভূমির উচ্চতা। তাহলে একটা হচ্ছে কি বায়ুর উষ্ণতা, দ্বিতীয় হচ্ছে ভূমির উচ্চতা, তৃতীয় হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্পটা একটু বলে দেবে যে জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা বলে বায়ুর চাপও কম হয়, তাই বায়ুতে জলীয় বাষ্প মিশলে বায়ুচাপ হ্রাস পায় অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়। ডি হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তনও কিন্তু বায়ুচাপের পার্থক্যের জন্য দায়ী। বলছে পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুমণ্ডলের বায়ু 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়, এ কারণে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সর্বাধিক বলে নিম্নচাপ তৈরি হয় এবং মেরু অঞ্চলে আবর্তন বেগ সবচেয়ে কম বলে বায়ুচাপ বেশি হয়। এইভাবে তোমরা পয়েন্ট আকারে লিখে দেবে এবং তার সঙ্গে একটা ছবি তোমাদের রাখতে হবে, যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি পারো খাতায় ভালো করে এই ছবিটা এঁকে তোমরা পরীক্ষাতে দিতে পারো, তাহলে কি হবে পয়েন্টগুলো প্লাস ছবিটা দিলেই আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এখানেই হয়ে যাবে। ঠিক আছে, তো বায়ুচাপের পার্থক্যের প্রধান কারণগুলো পয়েন্ট লিখে দেবে এবং ছবিটার পাশে এঁকে দেবে রুল দিয়ে। ওকে, তারপর দেখো এবার যে প্রশ্নটা হচ্ছে 5 নম্বরের, এখানে 3 নম্বর দেওয়া আছে কিন্তু এটা 5-এর জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখো। পার্থক্য কিন্তু একটা এসেই থাকবে, তো উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্যটাও কিন্তু এই অধ্যায় থেকে বা এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট। দেখো, উচ্চচাপ সংজ্ঞা অনুসারে বায়ু সংকুচিত হলে বায়ুর ঘনত্ব বেশি হয়, বায়ুর ওজন বাড়ে, ফলে বায়ু ভূপৃষ্ঠের ওপর বেশি চাপ দেয়, একে বলা হয় উচ্চচাপ। আর নিম্নচাপ কি, বায়ুর ঘনত্ব কম হলে হালকা হয়, ফলে বায়ুর চাপও কম হয়, একে বায়ুর নিম্নচাপ বলে। ওকে, উষ্ণতা অনুসারে দেখো বায়ুর উষ্ণতা হ্রাস পেলে সংকুচিত হয় ও উচ্চচাপ সৃষ্টি হয়, আর নিম্নচাপে দেখো বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে প্রসারিত হয় ও নিম্নচাপ সৃষ্টি হয়। জলীয় বাষ্প, বায়ুতে জলীয় বাষ্প কম হলে উচ্চচাপ সৃষ্টি হয়, আর বায়ুতে জলীয় বাষ্পযুক্ত অঞ্চলে জলীয় বাষ্প যুক্ত হলে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে নিম্নচাপের ক্ষেত্রে। বায়ুচাপের মাত্রা থেকে, বায়ুচাপের মাত্রা 1013 মিলিবার বা তার বেশি হলে উচ্চচাপ হবে, আর বায়ুচাপের মাত্রা 986 মিলিবার বা তার কম হলে নিম্নচাপ হবে। বোঝা গেল? আবহাওয়া বিচারে উচ্চচাপ, কোনো স্থানে উচ্চচাপ সৃষ্টি হলে জলীয় বাষ্প কম থাকায়
ও বায়ু নিম্নমুখী হওয়ায় মেঘ বৃষ্টি হয় না, তাই শান্ত আবহাওয়া দেখায়। আর নিম্নচাপে কি হয় না, কোনো স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে ঊর্ধ্বগামী বায়ু জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয় এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি সহ অশান্ত আবহাওয়া দেখা যায়। আর অবস্থান অনুসারে উচ্চ অক্ষাংশে বিশেষত দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে, আর নিম্ন অক্ষাংশে বিশেষত নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপের প্রাধান্য দেখা দেয়। তো এই হলো গিয়ে আজকের প্রশ্ন উত্তর। 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর এবং 1 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে যতটা পরিমাণ যতটা পরীক্ষা আসাযোগ্য আর কি, সেগুলো সবই আমি তোমাদের মোটামুটি দিয়ে দিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করবে। আর যেটা শেষে বলবো, যারা সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো।